তাহলে জীবনে কি করে নেগেটিভ জিনিসগুলোকে চলে যাবে জীবন থেকে, যখন আমার পজিটিভ জিনিসে আমার আস্তে আস্তে নেশা হতে শুরু করবে, আস্তে আস্তে নেশা হতে শুরু করবে। চাই নেশা, চাই, কারণ নেশা চাই কি চাই না? জীবনে সাকসেসের নেশা, কিছু করার নেশা, লাইফে কিছু দাঁড়ানোর নেশা, কিছু করতে হবে। এই নেশাটা কি করে অটোমেটিক্যালি হবে জীবন? তার কিছু স্টেজ আছে, তার কিছু প্রসেস আছে। যেই যেই জিনিসগুলো আমাদের লাইফে হয়েছে, যার জন্য আজকে একটা জায়গা কিছু করতে পেরেছি, সেই জায়গাগুলোকে আমাকে বুঝতে হবে। কি করলে এই জায়গায় আসা যায়, কিভাবে এই জায়গায় আসা যায়। আজকে এই রূপটা তুমি দেখছো, এটা সম্পূর্ণ পরিণত একটা রূপ, এবং এই জায়গায় আসার জন্য লাইফের অনেক জায়গা থেকে টার্নিং পয়েন্ট নিতে হয়েছে। আমার জীবনে প্রথম টার্নিং পয়েন্ট হয়েছিল 18 বছর বয়সে, যখন আমি এখানে আসি। তার আগের লাইফ আমার সম্পূর্ণ আলাদা ছিল। মানে কনফিডেন্স চাই কি চাই না? যে কোনো একটা বলো। চাই। চাই। কমিউনিকেশন স্কিল চাই কি চাই না? চাই। স্মার্টনেস চাই কি চাই না? চাই। সব চাই? ইয়েস। গুড। তাহলে এই জিনিসগুলো আমার জীবনে চাই। কার কার আছে? আসে, অনেকেরই থাকবে, অনেকেরই থাকবে। হাত একটা দুটো গুনে চুনে দেখতে পাচ্ছি। যাক, আজ থেকে কিছু বছর আগে আমার হাতটা অনেক ছিল, নিচে নামানোই ছিল, কারণ আমার জীবনে এই জিনিসগুলো খুব অভাব ছিল, বিশাল অভাব। না ছিল কনফিডেন্স, না ছিল কমিউনিকেশন, কিচ্ছু ছিল না। আমি ভাবি আজকের দিনে দাঁড়িয়ে যে আমার জীবনে এগুলো ছিল না কেন? কোন জিনিসে আমি লো কনফিডেন্ট? কোন জিনিসে আমি কেন আমার জীবনের কনফিডেন্সটা বেরিয়ে আসেনি? আমি এমন একটা প্রাণী ছিলাম, সত্যি প্রাণী ছিলাম, এমন একটা প্রাণী ছিলাম যেই প্রাণীটা স্কুলে যেত, স্কুল থেকে কিছু করতে পারিনি, ক্রিকেট খেলতো, ক্রিকেট থেকে কিছু করতে পারিনি, সবকিছু করেছি অল্প অল্প করে জীবনে, সবকিছু অল্প অল্প করে টেস্ট আছে, কিন্তু কোনো জায়গা থেকে কিছু ধামাকা কিছু হয়নি। স্কুলে পিছিয়ে থাকা একটা সাধারণ নর্মাল ছেলে, যাকে কেউ চিনত না। একটা মানুষের জীবনে কনফিডেন্স, একটা মানুষের জীবনে কনফিডেন্স, এই স্মার্টনেস, এই স্কিল ছোটবেলা থেকে তৈরি হওয়ার প্রসেস। কিছু ছেলে মেয়েদের ছোটবেলা থেকে এই জিনিসগুলো তৈরি হয়ে যায়, আর কিছু ছেলে মেয়েদের বুড়ো ধাড়ি হয়ে যাওয়ার পরও তৈরি হয়। আমি এমন একটা প্রাণী ছিলাম যার ছোটবেলা থেকে এই জিনিসগুলো তৈরি হয়। আমি তখন ভেবেছি কোথায় ল্যাকেজ ছিল, আমি কেন লো কনফিডেন্ট ছিলাম। তখন আমি একটা জিনিস বারবার আমার মাথায় মনে পড়ে যায়, কোন জিনিস হলে আমার জীবনে খুব কনফিডেন্সটা লো হয়ে যেত। হ্যালো, শুনতে চাই সবাই? আমার জীবনের লো কনফিডেন্ট হওয়ার শুরুয়াত আমার জন্মের সময় হয়ে গেছে। হ্যালো, বলতে পারছি না? বলে না, কপালে লেখা আছে, আমার বার্থ সার্টিফিকেটে লেখা হয়ে গেছে। আমি যখন জন্মেছি তখন আমার দিদা খুব ভালোবেসে, খুব সুন্দর ভাবে আমার নাম রেখেছে বলাই। হ্যালো, কি নামের সাথে পার্সোনালিটির কোনো ম্যাচ করে? জন্মানোর সঙ্গে সঙ্গে দিদা দাদু বানিয়ে ফেলেছে। হ্যালো, বলতে পারছি না? ছোট্টবেলায়। এবার তুমি ভাববে দাদার নামের সাথে কি সম্পর্ক আছে? 5 বছর 6 বছর বয়স অব্দি একটা মানুষের মধ্যে এই চিন্তা ভাবনা কিছু তৈরি হয় না, যে তার নাম কি, সেই নামে কি, কিচ্ছু চিন্তা তৈরি হয় না। সে যখন 10টা মানুষের সাথে মেশে চিন্তা ভাবনা করা শুরু করে, তখন তার জীবনে বুঝতে পারে যে কি কি জিনিস তার লাইফে হয়েছে, কি কি জিনিস তার লাইফে হয়েছে, কোন জিনিসটা ভালো হয়েছে, খারাপ হয়েছে। যখন স্কুলে আমার নাম ধরে উচ্চারণ করে আমাকে ডাকা হতো বলাই, আমি ভাবতাম কেউ যেন আমার দিকে না তাকায়। এটা কোনো নাম হলো? হ্যালো, বলতে পারছি না? পৃথিবীতে কত ভালো ভালো নাম আছে, অজস্র নাম আছে, কোটি কোটি নাম আছে। সেই সব নামগুলোকে অ্যাভয়েড করে এমন একটা নাম দিয়েছে যে নামটা কোন গল্পের পুরনো বলাই দাদু। হ্যালো, বোঝাতে পারছি না? আমার ক্লাস 10, 11, 12 অব্দি এমন কোন দিন, এমন কোন সময় স্কুলে এরকম হয়নি যেখানে দাঁড়িয়ে আমি লো কনফিডেন্ট ফিল করি। আমাকে আমার নাম 10 বার করে বলতে হতো। বলতে পারছি না? 10 বার করে বলতে হতো। আমি ভাবলাম আমি আমার নাম নিয়ে বিশাল লো কনফিডেন্ট লাইফ। ওই লো কনফিডেন্সের চেন যে তৈরি হলো, তুমি জানো না যে তুমি তোমার কোন কোন জিনিস জীবনে লো কনফিডেন্ট।
কেউ নাম নিয়ে, কেউ লুকিং নিয়ে, কেউ হাইট নিয়ে, কেউ চুল নিয়ে, কেউ কি নিয়ে লো কনফিডেন্ট। কারো মাথায় চুল কম, বিশাল লো কনফিডেন্ট। কার হাইট পারেনি, এর ওপর আর উঠতে পারেনি, লো কনফিডেন্ট। কার শরীর মোটা, লো কনফিডেন্ট। কে খুব রোগা, ওটা নিয়ে লো কনফিডেন্ট। ঠিক বলছি না ভুল বলছি? কেউ পড়াশোনায় কোনোদিন টপ করতে পারেনি, সেটা নিয়ে লো কনফিডেন্ট। লো কনফিডেন্ট হওয়ার কোনো কিছু নেই। ছোট্ট ছোট্ট জিনিস একটা মানুষের মধ্যে জীবনে কনফিডেন্স বাড়ায়, হয় কনফিডেন্স কমায়। তাহলে আমার শুরু উৎপত্তি ছিল নাম, তারপরে জীবনে এরকম কোনোদিন কলেজের স্কুলে টপ করতে পারিনি যে আমি বুক ফুলে বলতে পারবো যে আমি কিছু করেছি। নাম এটা হলে কি হয়েছে, রেজাল্ট দেখো। রেজাল্ট দেখাতে লজ্জা করতো। তার মানে জীবনের লো কনফিডেন্ট শুরু হয়ে যায় মানুষের ছোট থেকে। মানুষের ওই জিনিসগুলো থেকে আস্তে আস্তে একটা মানুষের জীবনে কনফিডেন্স শুরু হয়ে যায়। এবং আজকে ওই ছেলেটা জীবনে কিভাবে চেঞ্জেস হয়ে গেল, কি চেঞ্জেস হয়ে গেল, যে কনফিডেন্স লেভেল কোথা থেকে কোথায় চলে গেল, আজকে কিচ্ছু যায় আসে না। হ্যালো, বলতে পারছি না, কিচ্ছু যায় আসে না। আমি রিসেন্ট একটা ইনসিডেন্ট বলছি। যখন ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে হলো, বিয়েতে আমি ড্রেস পরেছিলাম একদম ছোট এরকম, যাতে আমার হাত ফাত গুলো দেখা যায়। হাতে এখান থেকে এত অব্দি পুরো ট্যাটু করা আমার। বিয়ের কার্ডে আমার নাম লেখা বলাই, সেই আবার সেই একই না, এখানেও ছাড়ছে না বিছা। হ্যালো, বলতে পারছি না। পরে বিয়েটি হওয়ার পর শুনতে পেলাম মেয়ের বাড়ি থেকে ওখানে রিলেটিভ সার্কেল সবাই নাম দেখা হলো, কিরকম হবে, কেমন নাম। বিয়ে বাড়িতে এসে লুকিং ফুকিং দেখে ফিদা। বলছে নামের সাথে পার্সোনালিটি কোনো ম্যাচ নেই, আলাদা। ছবি তুলে গেছে, আমাকে পরে দেখাচ্ছে, ছবি তুলে গেছে এরকম ভাবে, সব এসে সামনে এরকম ভাবে ছবি তুলে নিয়ে চলে গেছে। চেঞ্জ পুরো। তাহলে একটা জীবনে, একটা মানুষের জীবনে একটা লো কনফিডেন্স থেকে শুরু করে একটা কনফিডেন্স কি করে আসে? যখন মানুষ কিছু অ্যাচিভার হয়, লাইফে কিছু করে, জীবনে কিছু করে দেখায়, যেটা সত্যি দেখানোর মতো 10টা মানুষ চোখ ফেটে দেখবে যে হ্যাঁ রিয়েলি এই মানুষটা জীবনে অ্যাচিভার, লাইফে কিছু করেছে, মানুষের সম্মান অটোমেটিক্যালি দেবে, মানুষের ভেতরে কনফিডেন্স অটোমেটিক্যালি জেনারেট হবে। বোঝা গেল না? কনফিডেন্স আসে তোমার কাজ থেকে, কনফিডেন্স আছে তোমার জীবনে অ্যাচিভমেন্ট থেকে, তুমি কি করেছো লাইফে সেটা থেকে। ডক্টর এপিজে আব্দুল কালাম দেখতে খুব ভালো ছিল না, ডক্টর এপিজে আব্দুল কালামের বিশাল কিছু লুকিং ছিল না, পুরো ওয়ার্ল্ড মানুষটার সামনে মাথা নত করে, বিকজ হি ইজ ডক্টর এপিজে আব্দুল কালাম। পৃথিবীর যত সুন্দর হিরো চলে আসুক, যত সুন্দর হ্যান্ডসাম মানুষ চলে আসুক, এপিজে আব্দুল কালামকে দাঁড় করিয়ে দাও, সে এসে এপিজে আব্দুল কালামের মাথার সামনে মাথা নত করবে কি করবে না? কেন? বিকজ সে এমন কিছু করে গেছে যেই কাজ আর বাকি 20টা 100টা 20,000 মানুষ করতে পারবে না। ঠিক বলছি কথাটা? হ্যাঁ, তাহলে জীবনে কিছু এমন করতে হবে যেখান থেকে আমার লাইফে অটোমেটিক্যালি কনফিডেন্স জেনারেট হবে। তাহলে স্মার্ট ভ্যালু একটা মানুষের জীবনে চেঞ্জেস আনে তো। আমি অন্য টপিক নিয়ে কথা বলার জন্য শুরু করেছিলাম, অন্য টপিকে চলে যাচ্ছি বারবার। ফ্লো কিভাবে হচ্ছে, কিভাবে যাচ্ছে সম্ভব না সেটাকে আটকে রাখার, কিন্তু আমি চেষ্টা করছি আবার ফিরে আসার। তাহলে জীবনে যদি আমাকে ওই জায়গা থেকে দূরে থাকতে হয়, নেগেটিভিটি থেকে দূরে থাকতে হয়, তাহলে তার জন্য সবার প্রথমে একটা জিনিস মানুষের লাইফে যেটা দরকার, সেটা হচ্ছে একজন প্রপার মেন্টর, গাইড। কে আমাকে জীবনে গাইড করছে, কে আমাকে জীবনে চালনা করছে। কারণ একমাত্র সেই পারবে আমার মধ্যে যে কিছু পজিটিভিটি আছে, কিছু ভালো গুণ আছে, সেটাকে তুলে আনা। হ্যালো, বোঝাতে পারছি? একজন প্রপার গাইড যে লাইফে পেয়ে গেছে, তার জীবনে 50% কমপ্লিট। বাকি 50% তাকে লড়াই করতে হবে, কিচ্ছু করার। তুমি জীবনে যতই ভালো গাইড পাও না কেন, যতই ভালো মেন্টর পাও না কেন, তুমি লড়াই করতে পারো না, তাহলে ওই গাইড কোনো কাজে আসবে না তোমার জীবনে। 50% জীবনে জার্নিতে প্রথম কি দরকার? মেন্টর, যে তোমাকে প্রতিনিয়ত গাইড করবে, তোমার ভেতরে যে ক্ষমতাটা আছে ওটাকে তুলে আনবে। ঠিক বলছি কথাটা? দাদা, গাইড কেন দরকার?
নালে জীবনে আমার মধ্যে পোটেনশিয়ালিটি আছে সেটা উঠে আসবে না। তুমি বলবে আজকে ফেসবুকের আবিষ্কর্তা কে? মার্ক জুকারবার্গ। কে করেছে মার্ক জুকারবার্গকে গাইড? কে করেছে মানুষটাকে গাইড? কি করে আবিষ্কার হলো এত বড় জায়গায়? মার্ক জুকারবার্গের যে মেন্টার, সে আরো একজন বড় পার্সোনালিটি, সাকসেসফুল মানুষ, যার নাম স্টিভ জবস, যে অ্যাপেলের মতো কোম্পানির ফাউন্ডার, যাকে পুরো ওয়ার্ল্ড জিনিয়াস বলেছেন। জিনিয়াস, ও আলাদা মানুষ, ওকে কোনো লিগে ধরা হয় না, জিনিয়াস। তাহলে মার্ক জুকারবার্গ বিকজ অফ, কারণ মার্ক জুকারবার্গ যখন সে কাজ করছিল নিজের প্রজেক্টে, ওর পাগলামি দেখতে পেয়ে গেছিল স্টিভ জবস, যে জীবনে কিছু করতে চায়, তখন সে কানেক্ট করে নিয়েছিল নিজের সাথে, তাকে গাইড করে আজকে ফেসবুকের মতো একটা বড় একটা অর্গানাইজেশন তৈরি হয়ে গেল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি যার যে কটা মানুষের কথা বলো, দেখো সব মানুষের লাইফে কেউ না কেউ থাকবে। হ্যালো, বেরোতে পারছি না, বলতে পারছি না, সবাই থাকবে, সবাই। আমি এপিজে আব্দুল কালামের কথা বলছিলাম, কি করে এপিজে আব্দুল কালাম হলো। সবার মানুষের লাইফে না কিছু কিছু কন্ট্রিবিউশন থাকে। ডক্টর এপিজে আব্দুল কালামের পয়সা ছিল না পড়াশোনা করা, তার গ্রামে তার স্কুলে একজন টিচার ছিল যে তাকে ফ্রিতে পড়াশোনা করাতো কি করাতো, দেখেছে পোটেনশিয়ালিটি আছে, কিছু করতে চায়, মেন্টরশিপ দিয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম যখন প্রফেশনাল লাইফে আসলো, তখন একটা বড় পার্সোনালিটির সাথে তার মিট হলো, বিশাল বড় পার্সোনালিটির সাথে দেখা হলো, যার নাম হোমি ভাবা, বিশাল বড় সায়েন্টিস্ট। আজকে ওই মানুষটা না থাকলে আজকে ইন্ডিয়া যে নিউক্লিয়ার সুপার পাওয়ার বলছি, নিউক্লিয়ার সুপার পাওয়ার কোনোদিন হতে পারতো না যদি হোমি ভাবা না থাকতো। ওই মানুষটা একটা মানুষ যে ইন্ডিয়াতে থেকে পুরো ভারতবর্ষ, তুমি প্রত্যেকটা বড় বড় জায়গা দেখে নাও, কান্ট্রি দেখে নাও, সবাই সুপার পাওয়ার নিউক্লিয়ার, কিন্তু অনেক দেশ আছে যারা নিজেরা কোনোদিন এক্সপেরিমেন্ট করতেই পারেনি, টেকনোলজি নেই, ব্রেন নেই, বুদ্ধি নেই। ইন্ডিয়া ওয়ান অ্যান্ড অনলি কান্ট্রি যে কারোর সাহায্য ছাড়াই, কারোর কাছ থেকে হেল্প নেওয়া ছাড়াই, কারণ ওই সময় ইন্ডিয়াকে কেউ হেল্প করার মতো ছিল না, কেউ হেল্প করবে না, সবাই সবার নিজেরটা গোছাচ্ছে, ইন্ডিয়াকে হেল্প করবো না, দাবিয়ে রাখবো। আর ওই সায়েন্টিস্টটা ছিল বলে সে হচ্ছে ইন্ডিয়া নিজের কাছে নিজের সুপার পাওয়ার হবে, নিউক্লিয়ার পাওয়ার আমি তৈরি করব। ওই মানুষটা পুরো সব মাথায় রেখে বড় বড় সায়েন্টিস্টদেরকে অ্যাকোয়ার্ড করে আজকে পুরো ভারতবর্ষকে নিউক্লিয়ার সুপার পাওয়ার বানানো। তাহলে এপিজে আব্দুল কালামকে গাইড করেছে কে? সুপার পার্সোনালিটি, সেও সায়েন্টিস্ট। তার জন্য আজকে এপিজে আব্দুল কালাম পুরো ওয়ার্ল্ডে মিসাইল ম্যান মনে জানি আমরা সবাই, কি নামে চিনি? মিসাইল ম্যান। ডিফেন্স সিস্টেমকে তৈরি করেছে, মিসাইল সিস্টেমকে তৈরি করেছে। কে গাইড করেছে? সায়েন্টিস্ট, হোমি ভাবা। তুমি কার এক্সাম্পল দেখবে? আজকে আমরা বইতে পড়ি, ছোটবেলা থেকে সায়েন্স পড়ছি, নিউটনের সূত্র পড়ছি, কি পড়ি তো? ক্লাস 10 নিউটনের সূত্র পড়ি তো? ছোটবেলা থেকে নিউটন কি ছিল জানো? আলাদা পিস ছিল। স্কুলে যখন পড়াশোনা করতো, কলেজের সিলেবাস শেষ, ম্যাথামেটিক্সে এত এক্সপার্ট, কলেজে ম্যাথামেটিক্স নেই আর পড়ার মতো। স্কুলে নিউটনের স্যার দেখে বলছে এর মধ্যে যা কোয়ালিটি আছে, একে এখানে পড়াশোনা করিয়ে কোনো লাভ নেই, ক্যামব্রিজ পাঠিয়ে দাও। বাইরে যা, বিদেশে যা, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক, ওখানে কিছু করতে পারবে লাইফে। মা বাবাকে কনভিন্স করে, মা বাবাকে বোঝায়, স্কুলের টিচার বাড়িতে গিয়ে মা বাবাকে বোঝায় আপনার ছেলের মধ্যে কোয়ালিটি আছে, আপনার ছেলেকে এখানে রেখে লাভ নেই, বাইরে বিদেশে পাঠিয়ে দাও। কে? একটা টিচার, কোয়ালিটি ছিল, দেখেছে, নিজের স্কুল থেকে পড়াশোনা ছাড়িয়ে বিদেশে পাঠিয়েছে। কে করবে এরকম মেন্টরশিপ? ওই নিউটন চলে যায় বাইরে, বাইরে গিয়ে নিজে ম্যাথামেটিক্স সলভ করেন, নিজে পড়াশোনা করেন, নিজে পড়াশোনা করে নিজের সূত্র বানায়। গাইডলাইন ছিল কি ছিল? কেউ যদি গাইড করা না থাকতো, হ্যালো, কেউ যদি গাইড করা না থাকতো, পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টার ওয়ারেন বাফেট, টপ 5 রিচেস্ট পার্সনদের মধ্যে পড়ে ওয়ারেন বাফেট। কোথা থেকে শিখলো ইনভেস্টিং? কে শিখিয়েছে কি করে ইনভেস্ট করতে হয়, কি করে ওয়েলথ কামাতে হয়? একজন মানুষ হাতে ধরে শিখিয়েছে। কেন শিখিয়েছে? কারণ তার মধ্যে পোটেনশিয়ালিটি ছিল, খিদে ছিল।
কিছু করার ভেতরে জ্বালা ছিল, কিছু করতে হবে, প্রচুর টাকা কামাতে হবে। একজন দেখেছে বেঞ্জামিন গ্রাহাম, সে দেখেছে এর মধ্যে কোয়ালিটি আছে, একে কিছু শেখানো উচিত, শিষ্য বানিয়ে যাওয়া উচিত। গাইড করেছে, শিখিয়েছে। ওয়ারেন বাফেট হয়ে গেছে। বোঝাতে পারছি না, বলতে পারছি না। তুমি এই বড় বড় মানুষদের কথা বাদ দাও, তোমার গাইডলাইন চাই। ওকে জিজ্ঞেস করুন। গাইডলাইন না হলে কিচ্ছু হবে না। আমি ফিজিক্সে খুব ভালো ছিলাম। ক্লাস 10 এর পর যখন আমি পড়াশোনা করি, ফিজিক্সে খুব ভালো অ্যাট্রাকশন আছে, ফিজিক্স পড়তে হবে। বেঞ্জামিন কা কিচ্ছু জানতাম না ফিজিক্স বলে কিছু পড়াশোনা হয়, আলো এক্সট্রা কিছু পড়াশোনা হয়, স্পেস নিয়ে এই সব নিয়ে কিছু পড়াশোনা হয়, কিচ্ছু জানতাম না। কেন? কারণ ছোটবেলায় কেউ কোনোদিন শেখায়নি এই চিন্তা, কেউ কোনোদিন দেখায়নি যে এটা করে এটা হয়। আমার ওয়াইফ ডক্টর, এমবিবিএস এমডি ডাক্তার। ও ডাক্তার হওয়ার সব থেকে বড় যদি কোনো কারণ কেউ থেকে থাকে, সেটা হচ্ছে জীবনের মা বাবা। ওর মা বাবা ডাক্তার না, কিন্তু মা বাবা যথেষ্ট হাই কোয়ালিফাইড। একজন এমএসসি তে গোল্ড মেডেলিস্ট, ডাইটিশিয়ান, পড়াশোনা করছে, রেলে আছে, রিটায়ার করলো রিসেন্ট। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এই দুজন গাইড করেছে। তারপরে কি একটা মানুষ তৈরি হয়, একটা প্রফেশনে তৈরি হয়। কেন? কারণ ক্লাস 5, 6, 7, 8 এই যে অঙ্ক, ম্যাথামেটিক্স সব কোথায় পড়তে হয়, সব ঘরে পড়েছে, মা বাবার কাছে পড়াশোনা করিয়েছে। আমাদের মা বাবা আমাদের কত অব্দি পড়াশোনা করিয়েছে হাতে ধরে, কিছু করেননি, এটা তাদের দোষ নেই। কারণ তার মধ্যে সেই জায়গাটা নেই, সেরকম কোয়ালিফাইড না। তাই আমরা কোনো না কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়েছি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? আমার মধ্যে কি কোয়ালিটি আছে, কি যোগ্যতা আছে, এটা প্রাইভেট টিউটর কি করে দেখবে? কে ভালো চিনবে? মা বাবা ভালো চিনবে। কজন আজকে এরকম প্রাইভেট টিউটর আছে যে নিউটনকে দেখানোর মতো ওরকম গাইড? এপিজে আব্দুল কালাম সেরকম টিচার কে আছে? এরকম গাইড নেই আজকের দিনে দাঁড়িয়ে, নেই আজকের দিনে দাঁড়িয়ে। তাই তোমার জীবনে যদি কিছু করতে হয়, তাহলে তোমাকে গাইডলাইন চাই প্রপার একটা, হয় তোমার মা বাবা, নয় প্রপার কোনো টিচার যে তোমাকে গাইড করবে। গাইডলাইন নেই, লাইফে আমি ভটকে যাব, বুঝতেই পারবো না কার পর কি করতে হবে। আমি মনে হয় বোঝাতে পারছি না, খুব কঠিন হয়ে যাচ্ছে কথাগুলো নাকি? তাহলে 50% একটা মানুষের জীবনে যেটা দরকার, সেটা গাইডলাইন, যেটা আমাদের মতো মানুষেরা ছোটবেলা থেকে পাই না। 18 বছর বয়স হয়ে গেছে, 20 বছর বয়স হয়ে গেছে। যদি প্রপার গাইডলাইন পেতাম, আজকে কোথাও না কোথাও কিছু করতাম। সরি টু সে, পাইনি, ছিল না, তাই কিছু করিনি। যদি থাকতো, এতদিনে কিছু না কিছু করতাম লাইফ।